আহ্বানে জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন সারা দেশের নেতাকর্মীরা। সংস্কারের উপর গুরুত্ব দিচ্ছে তারা, ভোট চায় পিআর পদ্ধতিতে। আমরা পিআর পদ্ধতিতে একটি নির্বাচন চাই। আল্লাহর এই জমিন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আমরা এখানে আসছি। জুলাই পদযাত্রার 19তম দিনে পর্যটন নগরী কক্সবাজারে এনসিপি স্বৈরাচারের দুর্গে কর্মসূচি পালন করে দলের শক্তির প্রমাণ। এই মুজিববাদী শক্তিটা শুধু আইন করে আপনি দল নিষিদ্ধ করলে সেটা শেষ হবে না বাংলাদেশ থেকে। ফলে এই শক্তিকে সম্পূর্ণভাবে পরাস্ত করতে হইলে আমাদেরকে আসলে এই লড়াইটা নানান ফ্রন্টে চালিয়ে যেতে হবে। কারফিউ শিথিল করায় গোপালগঞ্জে স্বাভাবিক হচ্ছে জনজীবন। প্রয়োজনে কবর থেকে তুলে নিহতদের মরদেহের ময়নাতদন্ত হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রংপুরের ফিলিং স্টেশন মেরামতের সময় ভয়াবহ বিস্ফোরণে একজন নিহত। আগুন ধরে যায় 3টি গাড়ি, ক্ষতিগ্রস্ত আশপাশের বাড়িঘর, দোকানপাট। মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে নৃশংস হত্যায় জড়িত 3 জন গ্রেপ্তার। পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তারের সহায়তায় কাল হয় আলামিনের জন্য। গাজায় যুদ্ধবিরতি নিয়ে মতৈক্য হয়নি হামাস ইসরায়েলের। সাময়িকভাবে যুদ্ধ বন্ধের ব্যাপারে আশাবাদী ট্রাম্প। সিরিয়ার দক্ষিণাঞ্চলে আবার সংঘর্ষ। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে কানায় কানায় পূর্ণ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। লাখো নেতাকর্মী আর সমর্থকদের ঢল সমাবেশস্থল ছাড়িয়ে অবস্থান নিয়েছে আশপাশের এলাকাতেও। সকাল 10টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরুর পর ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এরই মধ্যে শুরু হয়েছে সমাবেশের মূল কার্যক্রম। সমাবেশে যোগ দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রীয় নেতারা। এছাড়া মঞ্চে উপস্থিত আছেন সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দীর্ঘ সময় পর সমাবেশ হওয়ায় নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে জামায়াত নেতাকর্মীরা ঢাকায় আসতে থাকেন। লেভেল প্লেইং ফিল্ড, জুলাই সনদ ঘোষণা, গণহত্যার বিচার, সংস্কার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবি জনতার কাছে পৌঁছে দিতেই এই সমাবেশ বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। স্বৈরাচার পতনের পরে সবচেয়ে বেশি সোশ্যাল ফোর্স হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবার সাথে কাজ করতেছে। জনগণ দেখতেছে বাংলার মানুষ যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কত ভালোবাসে। এই 7 দফা দাবি বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী। জামায়াতে ইসলামী বাংলাদেশের সব মানুষ যোগ দিয়ে একত্রিত ভোট দিয়ে তাকে নির্বাচিত করে নির্বাচিত করার জন্য সবাই চেষ্টা করে 21 আনন্দ করতেছে। এই জায়গার এই বার্তা নিয়ে আমি আমাদের গ্রামে নিয়ে আমি প্রচার করবো ইনশাআল্লাহ। এই প্রোগ্রাম গোটা ফ্যাসিস্টদের জন্য এবং ভবিষ্যতেও যদি কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার মাথাচাড়া দিতে চায় তাদের জন্য এটা একটা বড় বার্তা হবে। আমরা পিআর সিস্টেম, সংগ্রামে লোকাল গভর্নমেন্ট ইলেকশন এবং একটি সত্যিকার সংস্কারের পরে একটি সুষ্ঠু নির্বাচন আশা করি। দর্শক, সমাবেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক তথ্য আমাদেরকে জানাবেন আমার দুজন সহকর্মী দু প্রান্ত থেকে যোগ দিচ্ছেন। শুরুতেই যাব শামীম রেজার কাছে। শামীম, আনুষ্ঠানিকভাবে তো সমাবেশ শুরু হয়েছে, শীর্ষ নেতারা কখন বক্তব্য রাখবেন, কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ শাওন, সমাবেশ আনুষ্ঠানিকভাবে মাত্র শুরু হয়েছে। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়েই আসলে সমাবেশের কার্যক্রম শুরু হলো এবং ইতিমধ্যেই আসলে এই সমাবেশের সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। তিনিও ইতিমধ্যে আসলে স্টেজে এসে পৌঁছেছেন। সাথে সাথে জামাতের আরও যেসব নেতৃবৃন্দ তারাও ইতিমধ্যে আসলে স্টেজে পৌঁছেছেন। তবে এখনো পর্যন্ত আসলে বিভিন্ন দলের যেসব নেতাদেরকে আসলে দাওয়াত দেওয়া হয়েছিল আমরা এখনো পর্যন্ত
তাদের মধ্যে আসলে শুধুমাত্র এনসিপির কয়েকজনকে আমরা দেখতে পেয়েছি, বাকিরা এখনও এসে পৌঁছাননি। তবে আমরা তাদের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে আর অল্প কিছুক্ষণের মধ্যে আসলে তারাও সমাবেশস্থলে পৌঁছাবেন, পথে আছেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আর সমাবেশস্থলের কথা যদি বলি, আসলে সকাল থেকেই আসলে তিল ধারণের ঠাঁই ছিল না এবং এখন পর্যন্ত আসলে সেই চাপটা উপর্যুপরি আসলে বেড়েছে। এখন আগে যেখানে আমরা দেখেছিলাম আসলে মানুষ বসেছিলেন, এখন অবশ্য বসারও সেই সংকুলান হচ্ছে না, এখন সবাই দাঁড়িয়ে আছেন। বেশ ভোগান্তি থাকলেও আসলে তারা বলছেন যেহেতু দীর্ঘ সময় পর তাদের সংগঠন সমাবেশ করার অনুমতি পেয়েছে এবং সমাবেশ করছেন, বড় একটা সমাবেশ। এই সমাবেশে আসলে বেশ উচ্ছ্বাস নিয়েই আসলে নেতাকর্মীরা অংশ নিয়েছেন। তারা বলছেন এই সমাবেশের মধ্য দিয়ে তাদের নেতৃবৃন্দ যে পরামর্শ দিবেন, যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা অনুযায়ী সারা দেশব্যাপী তারা কাজ করবেন। শাওন, শামীম, অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু যেতে চাই রেদওয়ান আহমেদের কাছে। রেদওয়ান, সোহরাওয়ার্দী উদ্যানের বাইরেও তো বহু নেতাকর্মী রয়েছেন, সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি বা কেমন? নিয়ে বলতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি র্যাবের পাশাপাশি জামাত ইসলামীর নেতা স্বেচ্ছাসেবী সেই কর্মীরা আছে, তারা কিন্তু আইন শৃঙ্খলা নিশ্চিতে কিন্তু বেশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে মূল যে সোহরাওয়ার্দী উদ্যান সেটি কিন্তু পুরোটাই আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং সেই উপচে পড়া ভিড়, মানুষের ঢল কিন্তু এই যে মূল সড়ক, বাংলা একাডেমির পাশের যে সড়ক, সেই সড়কেও কিন্তু চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই সড়কে যারা আসলে অবস্থান করছেন তারা কিন্তু এই জোহরের নামাজের পর থেকে নামাজ আদায় করে কিন্তু তারা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং তারা বলছেন স্থানীয় যেসব নেতৃবৃন্দ আছে তাদের যে দিক নির্দেশনা, সে দিক নির্দেশনা তারা শোনার জন্য অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন। সেই সাথে তাদের নেতৃবৃন্দের যে 7 দফা দাবি, সেই 7 দফা দাবি বাস্তবায়নের জন্যও কিন্তু তারা বেশ কয়েকজন নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে উপস্থিত হয়েছেন। গতকালকে রাত থেকেই এই সোহরাওয়ার্দী উদ্যানমুখী যে সকল লোকেরা আছে তারা কিন্তু এই দুই পাশের যে সড়ক ঘিরে কিন্তু অবস্থান নিয়েছে। সেই সাথে আমরা দেখেছি যারা আসলে ভিতরে প্রবেশ করতে পারেননি তাদের জন্য কিন্তু বাইরে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। তারা কিন্তু সেখান থেকেও যে অর্থাৎ মূল যে স্টেজের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের যে বক্তৃতা, তারা কিন্তু সেখান থেকেও শুনতে পারবেন। অর্থাৎ তাদের যে সমাবেশ সফল করার জন্য সারা বাংলাদেশ থেকে যেসব নেতাকর্মীরা, যেসব কর্মীরা আসলে এই সমাবেশে এসেছেন, তারা বলছেন এই সমাবেশ সফল করতে যে ধরনের উদ্যোগ তাদের গ্রহণ করা যায় সেটি কিন্তু তারা উদ্যোগ গ্রহণ করেছেন। এবং এই জনতার ঢল সামাল দেওয়ার জন্য কিন্তু তাদের যে স্বেচ্ছাসেবক কর্মীরা তারা অক্লান্ত পরিশ্রম করছেন। দুই দিকের রাস্তা দিয়ে এখন যদিও যান চলাচল বন্ধ আছে, তবে জরুরি প্রয়োজনে কিন্তু যানগুলো চলাচলে তারা করছেন। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু এই রাস্তা দিয়ে নায়েবে আমির সহ, জামাতের আমির সহ শীর্ষস্থানীয় যেসব নেতাকর্মীরা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তাদের যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়ে যাবে। এবং সেই আনুষ্ঠানিকতায় অংশ নিতে কিন্তু এই নেতাকর্মীদের এই অবস্থান, যেমনটি আমরা দেখছিলাম যে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে যেমন অবস্থান ছিল, ঠিক তেমনই কিন্তু এই অবস্থান কিন্তু নেতাকর্মীদের বাইরেও। এবং এখন পর্যন্ত তাদের এই অবস্থান, এবং তারা বলছেন যে খুব সুন্দরভাবে এই সমাবেশ শেষ করে তারা নিজেদের বাড়ি ফিরে যাবেন, এমন প্রত্যাশাই তাদের। রেদওয়ান, ধন্যবাদ আপনাকে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির 19তম দিন আজ। কক্সবাজারে এই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বেলা 12টার পর পদযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। কক্সবাজারের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পদযাত্রায় যোগ দেন এনসিপির সিনিয়র নেতারা। জেলার বাস টার্মিনাল থেকে শুরু হয়েছে এই পদযাত্রা কর্মসূচি। পদযাত্রা শেষে পাবলিক লাইব্রেরি মোড়ে অনুষ্ঠিত হবে পথসভা, সেখানে এনসিপি নেতারা তাদের বক্তব্য তুলে ধরবেন। এরপর কক্সবাজারে জুলাই শহীদদের কবর জিয়ারত করবেন তারা। কক্সবাজারের কর্মসূচি শেষ করে এনসিপি নেতারা যাবেন বান্দরবান জেলায়, সেখানে আবু সাইদ চত্বরে পথসভা অনুষ্ঠিত হবে। পথসভা শেষে জেলার আবু সাইদ চত্বর, বান্দরবান ট্রাফিক মোড়, বাজার, চৌধুরী মার্কেট এলাকায় পদযাত্রা করবে এনসিপি।
গোপালগঞ্জে এনসিপির পথসভাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা আর উদ্ভূত পরিস্থিতি নিয়ে যমুনা টেলিভিশনের সাথে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি আখলাকুস সাফার বেশ কয়েকটি প্রশ্নের উত্তর। এনসিপির পদযাত্রা এখন কক্সবাজার থেকে এই পদযাত্রা যাবে বান্দরবানে। আমরা একটু জানতে চাইবো, পুরো অর্ধেক দেশ কিন্তু আপনারা গেলেন বিভিন্ন জেলায়, গোপালগঞ্জ থেকে এনসিপি কি পেয়েছে, কি হারিয়েছে? গোপালগঞ্জ থেকে সবচেয়ে বড় যে জিনিসটা যেটা দেশের মানুষের কাছে এই এক বছর পরেও যেটা এসেছে, যে মুজিববাদী ফ্যাসিস্ট যে শক্তি, সেই শক্তিটা কিন্তু বাংলাদেশ এখনো রয়ে গিয়েছে এবং যেটা আমরা আসলে অনেকভাবে বলার চেষ্টা করেছি। এই মুজিববাদী শক্তিটা শুধু আইন করে আপনি দল নিষিদ্ধ করলে সেটা শেষ হবে না বাংলাদেশ থেকে, কারণ এটা একটা মতাদর্শ। ফলে তার যে সাংস্কৃতিক ভিত্তি সেটা মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় রয়েছে, তার যে অর্থনৈতিক ভিত্তি, তার সকল ব্যবসা কিন্তু এখনো কার্যকর রয়েছে। ফলে এই শক্তিকে সম্পূর্ণভাবে পরাস্ত করতে হইলে আমাদেরকে আসলে এই লড়াইটা নানান ফ্রন্টে চালিয়ে যেতে হবে। এইটা বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট হয়েছে। আর আমরা অবশ্যই আমাদের যে পদযাত্রা, সেই পদযাত্রাতে একটা ব্যাঘাত ঘটেছে গোপালগঞ্জের এই হামলার কারণে। আমাদের সেই দিন 2টা জেলা আমরা করতে পারি নাই, সার্বিকভাবে এটা একটা আমাদের উপরে একটা ধাক্কা তৈরি হয়েছে, কিন্তু সেটা আমরা আবার একদিনের মধ্যে সামাল দিয়ে আমরা এপিসিতে করে আপনারা নিরাপদে আসলেন, এটাকে অনেকে পলায়ন বলছে, আপনি কি বলবেন আসলে সেই সময়ের বাস্তবতাটা? আমরা সেখানে একটা রাজনৈতিক দল হিসেবে কর্মসূচি করতে গিয়েছি। আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে ঠিক যেভাবে ডিরেকশন দিয়েছে আমরা সেভাবে সেখানে গিয়েছি, সেভাবে সেখান থেকে বের হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর যেভাবে ডিরেকশন, যেই রুটে যেই প্রক্রিয়া আমাদেরকে যেতে এবং বেরোতে বলছে, আমরা কিন্তু তাদের কথাই শুনেছি। এখানে তো আমরা আসলে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ করতে যাইনি। ফলে নিয়মতান্ত্রিকভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করেছি। আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে বলেছেন, তারা যদি আরো সক্রিয় হতো তাহলে আসলে এই পরিস্থিতি তৈরি হতো না। ধন্যবাদ হাসনাত, আপনাকেও ধন্যবাদ। আখলাকুস সাফা, যমুনা নিউজ, কক্সবাজার। গোপালগঞ্জে আজ ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান। কারফিউ শিথিলের আদেশের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। রাস্তাঘাট ও বাজারে বাড়ছে লোক সমাগম। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে দোকানপাটেও রয়েছে ক্রেতাদের ভিড়। গণপরিবহনও চলাচল শুরু করেছে। এর আগে গত বুধবার এনসিপি সমাবেশের হামলা সংঘর্ষের পর কারফিউ জারি করে প্রশাসন। কয়েক দফায় তার মেয়াদ বৃদ্ধি করা হয়। আমরা এমন শান্তিপূর্ণ জিনিস চাই যে সবাই নিরহ মানুষ, যারা দিনমজুরি খেটে খায় মানুষ, এটা কাজে কর্মে বেরোতে পারে, রাস্তাঘাটে বেরোতে পারে। আজকে যে আপনার কার্ফিউ ছাড়িয়েছে, আছে কার্ফিউ ছাড়লেও যাত্রী না রোডে, যাত্রী না থাকার কারণে তো এগুলো 150 টাকা আমি আসছি সকাল 7টার সময় হয়ে যায়। দর্শক, এই বিষয়ে আরো জানবো, সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না। মুন্না, কারফিউ শিথিলের পর সার্বিক চিত্র কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে আটকের সংখ্যা কি বাড়লো? শাওন, আইন শৃঙ্খলা বাহিনী সব জায়গায় তাদের টহল অব্যাহত রেখেছে। গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে। গ্রেপ্তারের সংখ্যা গোপালগঞ্জ সদর উপজেলায় 44 জন আরও বেড়েছে এবং কাশিয়ানীতে 33 জন বেড়েছে। সব মিলিয়ে এখন গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে 251 জনে। আমরা আরও 3 থানা রয়েছে, যে 3 থানার তথ্য এখন পর্যন্ত আমরা সর্বশেষ তথ্যটি এখনো পাই। চলাকালীন সময় এই আজকে সকাল 6টা থেকে যে রাত পর্যন্ত গাড়িগুলো চলছে। আর ঢাকা খুলনা মহাসড়কে কিন্তু স্বাভাবিক চলাচল করছে। সব মিলিয়ে গোপালগঞ্জে চাপা উত্তেজনা কিন্তু রয়েছেই। কারণ হলো যে গ্রেপ্তারের যে হিসাবটা গ্রেপ্তার হচ্ছে, লোকজনের মধ্যে কাটছে না। বিশেষ করে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল বা যারা এর কাছাকাছি ছিল, তারা কিন্তু সাথে সাথেই হয়তো বা তারা সটকে পড়েছে। কিন্তু সাধারণ নিরীহ লোকজন যারা এলাকার বাইরে ছিল বা যারা স্টুডেন্টস রয়েছে, তারা হয়তো তারা বাড়িতে থাকতে তারা ভয় পাচ্ছে এবং তাদের মধ্যে কিন্তু গ্রেপ্তারের আতঙ্কটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
গোপালগঞ্জে নিহতদের স্বজনেরা মরদেহ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত হয়নি, প্রয়োজন হলে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে, একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আরেকজনের মরদেহ ময়নাতদন্ত হচ্ছে। এদিকে 3rd টার্মিনাল কবে চালু হবে তা নিয়ে কোনো তথ্য জানাতে পারেনি স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, 3rd টার্মিনাল চালু করতে ইমিগ্রেশনের জনবল কেমন লাগবে তা দেখার জন্য এসেছেন তিনি। কয়েকটা দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলির যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। সাধারণ বিষয়টা তো ওখানেই দেখতে পারতেন। ময়নাতদন্ত যেমন ধরেন যে ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, প্রধান উপদেষ্টার দেয়া সময়ের মধ্যেই ভোট হবে, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। টেডিক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেস সচিব আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটি আগে নিশ্চিত করা হবে। সবার জন্যই থাকবে লেভেল প্লেইং ফিল্ড। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এবার ভালো ভোট হবে বলেও আশা করেন তিনি। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে প্রেস সচিব বলেন, এই বিষয়ে সকল রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে, সবাই আন্তরিকতার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করছে। আয়োজনে ফটোগ্রাফার জুবায়ের কাউলিন, চোরকে সিও রেদওয়ান রনি, লেখক ডেল এইচ খান, গায়ক আসিফ আকবর সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আপনাকে শো করছে যে না এটা করো ওইটা করো। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। নির্বাচন ভালো হবে, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে। 8টা বিষয়ে অলরেডি কনসেনসাসে এসেছে, 7টা বিষয়ে কথাবার্তা হচ্ছে, আর 3টা বিষয়ে এখনো সেরকম কথা হয়নি। বাট আমরা মনে করি প্রত্যেকটা বিষয়েই খুব ভালো একটা কংক্রিট রেজাল্ট আসবে। দর্শক, কক্সবাজারে পদযাত্রার পর এখন এনসিপির পথসভা চলছে, আর সেখানে কথা বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেমন গণঅভ্যুত্থানে অনেক শহীদের নামও এখনো আমাদের অজানা। আপনারা আজকে পরিশ্রম করেছেন, আপনারা আজকে কর্মদিবসে এখানে উপস্থিত হয়েছেন, অনেকের ব্যবসা বাণিজ্য রেখে গণঅভ্যুত্থানকে আপনারা রিএনেক্টমেন্ট করেছেন। আপনাদের এই ভালোবাসা আমরা কখনো ভুলতে পারবো না ইনশাআল্লাহ। কক্সবাজারবাসীর পক্ষে আজীবন আমাদের যাত্রা থাকবে ইনশাআল্লাহ। প্রিয় কক্সবাজারবাসী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের প্রিয় নেতা, গণঅভ্যুত্থানের নায়ক, যার মুখে ধ্বনিত হয়েছিল শেখ হাসিনাকে পালানোর অন্যতম দফা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সেই নাহিদ যেই ঘোষণা করেছিল শহীদ মিনারে 3 তারিখে, আপনারা কি সেই দিবসটি আপনাদের স্মরণ আছে? সেই নাহিদ আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছেন। সরাসরি ছিলাম এনসিপির পথসভায়। রংপুরে ফিলিং স্টেশনের সংস্কার কাজের সময় বিস্ফোরণ ঘটেছে, এতে একজন নিহত, আহত হয়েছেন অন্তত 12 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বেশ কিছু স্থাপনা। দুপুরে নগরের সিও এলপিজি গ্যাস পাম্পে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাম্পটিতে বেশ কিছুদিন ধরেই সংস্কার কাজ চলছিল। গ্যাস মজুদ রাখা ট্যাঙ্ক পরীক্ষার সময় হঠাৎ ঘটে বিস্ফোরণ, এতে উড়ে যায় পাম্প। আগুন ধরে যায় পাশের অন্তত 3টি গাড়িতে। ক্ষতিগ্রস্ত হয় আশপাশে থাকা বেশ কিছু বাড়িঘর, দোকানপাট ও গাছপালা। আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন, তবে তার পরিচয় এখনো জানা যায়নি। দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। দর্শক, এই বিষয়ে আরও জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাঝহারুল মান্নান। মাঝহার, বিস্ফোরণের পর ফিলিং স্টেশনের চিত্র জানতে চাই আপনার কাছ থেকে, যারা আহত হয়েছেন কি অবস্থা তাদের? শাওন, বিষয়টা হলো এরকম যে যেন একটা যুদ্ধ অবস্থা, অর্থাৎ যদি আকাশ থেকে যদি কোনো ট্যাঙ্কের যেভাবে পড়লে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়, ঠিক সেই ধরনের একটা অবস্থা কিন্তু এখানে আছে। আমরা আশেপাশের তো যে বাড়িগুলো আছে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা একটি বাড়িতে আছি, আব্দুল্লাহ আল মামুনের বাড়ি। আমরা যদি আপনাকে একটুখানি দেখাতে পারি যে একেবারেই প্রায় একেবারেই ধরেন যে ছাদগুলো ধসে পড়েছে এবং এখানে এই বাড়িতে অন্য কোনো কিছুই আর থাকার মতো নাই, এবং যে কয়েকটি ঘর আছে প্রত্যেকটি ঘরের একই অবস্থা। আমি যদি আপনাকে এই ঘরটা একটুখানি দেখাতে পারি, আপনি দেখতে
পাবেন যে এখানে ছাদ থেকে একদম সব পড়ে গেছে এবং পড়ে গিয়ে একটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এখানে যা আছে সবকিছু। অর্থাৎ এইভাবেই কিন্তু আশেপাশের একটা যে হাজী মোজাফফর হোসেনের যে 6 তলা একটি বিল্ডিং আছে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে হয়েছে রাজু নামের এক ভদ্রলোকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সালেক নামের এক ভদ্রলোকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ আমাদের কাছে যে তথ্যটুকু আছে অন্তত আশেপাশের প্রায় 1.5 কিলোমিটার জুড়ে ডাক্তার মতিয়ার রহমান মৃত ডাক্তার মতিয়ার রহমানের যে বাড়ি আছে সেটিও একেবারে ক্ষতিগ্রস্ত। এই ধরনের আশেপাশের প্রায় 2 থেকে 300 বাড়ি ঘর এবং দোকানপাট কিন্তু এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এখানে একটি বিষয় উঠে এসেছে যে সেটি হচ্ছে যে এই গেল 10 দিন আগেও কিন্তু এই যে পাম্পটি ছিল, এই যে স্টেশনটি ছিল এলপিজি স্টেশনটি, এই এলপিজি স্টেশনটির স্থানীয়রা যারা জানিয়েছেন যে রাতের বেলা এই কূপে লিঙ্কেজ হয়েছিল এবং 400 লিটার গ্যাস কিন্তু বাষ্পায়িত হয়ে চলে গিয়েছিল। সেটি ভালো করবার চেষ্টা করা হচ্ছিল এবং তাদের যদি প্রশ্ন হচ্ছে এটি জনবহুল এলাকায় হয়েছে কিন্তু এটি কোনোভাবে এলাকাবাসীর সাথে কথা বলা হয়নি। এবং তাদের একটি বড় অভিযোগ হচ্ছে যে যখন এই ভালো করা হচ্ছিল অর্থাৎ যে মেরামতের কাজটি চলছিল সেই মেরামতের কাজটিও তারা নামকাওয়াস্তে করছিল এবং সে কারণে এই বিস্ফোরণটি হয়েছে। এবং এলাকাবাসী যেটা বলছেন যে যদি ওই কূপের মধ্যে গ্যাস থাকতো তাহলে হয়তো একটি বড় ধরনের হতাহত দেখতে হতো আজকে এই রংপুরে। ধন্যবাদ আপনাকে। জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আইনি স্বীকৃতি পাবে জুলাই গণ অভ্যুত্থান, আর জুলাই সনদ হবে ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সংস্কারের অঙ্গীকার। দুটোই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। ঘোষণাপত্র আর সনদ দুটোতেই দলগুলোর মতামতকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ঘোষণাপত্র হলো সেই নথি যেখানে আন্দোলন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি, রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা থাকে। বিপ্লব বা অভ্যুত্থানের পর এটি একটি আইনি স্বীকৃতি। আর জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি। জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কটিতে একমত তা উঠে আসবে জুলাই সনদে। জুলাই অভ্যুত্থানের পর 1 বছর পেরিয়েছে, এখনো হয়নি ঘোষণাপত্র। সরকারিভাবে চলছে এর কাজ, মতামত নেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোর। 5 আগস্ট থেকেই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়ে সোচ্চার সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলছেন, দেরিতে হলো দরকার বিপ্লব বা অভ্যুত্থানের এ স্বীকৃতি। প্রপার লিখিত আকারে রিকগনিশন দিতে হবে। দিয়েছি আমরা এখনো? না বিপ্লবকে দিয়েছি না অভ্যুত্থানকে দিয়েছি, তাহলে আছে কি করে? এই যে বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো ফাংশন করছে, এই মুক্ত পরিবেশ পেল কোথা থেকে? তা বলারও তো একটা কৃতজ্ঞতা বোধ থাকতে হবে যে এই সার্কামস্টেন্সেসে এইভাবে আজকে আমরা আলোচনায় বসছি। না আলোচনা বসার সুযোগ ছিল? ঐকমত্য কমিশন হতো, ইউনিট সরকার ফাংশন করতে পারতো, বর্তমান প্রধান বিচারপতি হতে পারতেন। কোন সার্কামস্টেন্সেসে, কোথায় লিখেছেন সেটা লেখা হয় নাই। এরই মধ্যে রাষ্ট্র সংস্কারে ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর সংলাপ প্রায় শেষ দিকে। বেশিরভাগ সংস্কার প্রস্তাবে একমত দলগুলো। দ্বিমতগুলো নিয়ে এখনো আলোচনা চলছে। এখান থেকেই তৈরি হবে জুলাই সনদ। রাজনৈতিক বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের মতে, ঘোষণাপত্র আর সনদ দুটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ। একটা না একটা লেভেলে মানে স্তরে আমাদের ঐক্যমত্য দরকারি, সনদের ক্ষেত্রেও ঘোষণার ক্ষেত্রেও। এবং এই দুই প্রক্রিয়া ছাড়া আমরা কিন্তু আমাদের এই যে শূন্যতা এবং যে অর্থে গণঅভ্যুত্থান করা হয়েছে সেই অর্থপূর্ণ হবে না এবং এই শূন্যতা কিন্তু অনেকটা রয়ে যেতে পারে। আইনজীবী রুহুল কুদ্দুস কাজলের মতে, ঘোষণাপত্র আর সনদ দুটোই হতে হবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে। রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যবদ্ধ ঘোষণাটাই হচ্ছে জুলাই সনদ। এটা তাদের জন্য একটা অকাট্য দলিল হিসেবে বিবেচিত হবে। যারাই পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা এই বেসিক জিনিসগুলোর বাইরে তারা যাবে না। বিদ্যমান সংবিধানে কিন্তু একটা তফসিল আছে যেখানে জরুরি অবস্থা সম্পর্কিত এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিধানাবলী করা যায়। যদি প্রকৃতপক্ষে সমস্ত রাজনৈতিক দল যদি জুলাই ঘোষণাপত্র দেয় তাহলে সেটা একটা জরুরি মেজার হিসেবে সংবিধানের ওই অংশে অন্তর্ভুক্ত করা সম্ভব। চলতি জুলাই আগস্টের মধ্যেই ঘোষণাপত্র আর সনদ প্রস্তুতের আশা অন্তর্বর্তী সরকারের। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। শৃঙ্খলা মেনে চললে দেশই লাভবান হবে। মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST-তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক 3য় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান। এ সময় তিনি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে জেনারেল ওয়াকারুজ্জামান 5টি ক্যাটাগরিতে 5 জনের হাতে পুরস্কার তুলে দেন। 3 দিন ব্যাপী এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি উৎপাদন কৌশল, তাপ
প্রকৌশল ও মহাকাশ গবেষণা সহ নানা বিষয়ে আলোচনা হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশ নেন। Institution has lot to do in producing great human being unless আপনারা যদি ভালো মানুষ না হন তাহলে কখনোই দেশ এবং জাতির কোনো উন্নয়ন সম্ভব না। এই জন্য প্রথম যে জিনিসটা হতে হবে আমাদেরকে ভালো মানুষ। Only then you can contribute, whatever you contribute, the country and nation will prosper. পেশাদার এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সহায়তা করেছিল এমন অভিযোগে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয় আলামিনকে। অভিযোগের তীর শাওন গ্রুপের মোশাররফ ও গিট্টু রিপনের দিকে। নির্মম এই হত্যাকাণ্ডের সিসি ক্যামেরার ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। গ্রেপ্তার হয়েছে হত্যায় জড়িত ৩ জন। আশিক মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 16 জুলাই সন্ধ্যা 7টা মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের 6 নম্বর সড়ক ধরে চকচকে চাপাতি হাতে হেঁটে যাচ্ছে এক যুবক, তার পেছনে আরো একজন। এর কিছুক্ষণ পরই আলামিন সর্দার ওরফে পাতা আলামিনকে এলোপাতারি কোপায় তারা। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় আলামিনের। যে ছেলেটা মারা গেছে ওই ছেলেটা ওই দিকের থেকে আইছে, আর যারা কোপাইছে এরা ওই দিকের থেকে আইছে। আর পরে আপনার কই যে ওই দিকে আইছে মাত্র কিছু বলা টলে না, এমন করে একটা কূপ দিছে, দোয়াটা কূপটা দিছে, চাপাটি দিয়ে এই পাউডা ঘুরে গেছে। ঘটনাস্থলে গিয়ে কথা হয় আলামিনের ছোট ভাই আবিরের সাথে। সে জানায় হত্যাকাণ্ডের 2 দিন আগে মোশাররফের বড় ভাই মন্নানকে ছিনতাইয়ের অভিযোগে চাপাতি সহ গ্রেপ্তার করে পুলিশ। মন্নানের এই গ্রেপ্তারের পেছনে আলামিনের হাত ছিল এমন সন্দেহ থেকেই তাকে নির্মমভাবে কোপায় মোশাররফ ও গিট্টু রিপন। মোশাররফ বাইকে কি তুই ধরাই দিছিস কি লেগে? কি আমি তো ধরাই নাই, আমি টেকের ভিতরে ঢুকছি কাজের কথা কইতে, আর তার ভাই এনে ধরছে আর মনে করছে আমি সন্দেহ করছি। তারপর সেদিনকে উনি এই কাহিনী আরে এনে কোবাইছে, পর আমি আইসি আয়া উনি আরে কোবাই মোবাই গেছে গে এনে দুধ দিছে ওরা। আকাশ, কাজল, নুমান, টেক্কের নুমান, তারপর শাওন, ওরা সব জড়িত। ও গেমি ওরা এই টেককে বাবু আছে, ওরাই জড়িত এটির ভিতরে। প্রত্যক্ষদর্শীদের বয়ানে সেই ঘটনার সত্যতাও মিলেছে। মোশাররফের ভাইরে ধরানোর কারণেই মোশাররফ ওর উপর একটু ক্ষিপ্ত হয়েছে যে আমার বাইরে তুমি পুলিশের ধরাই দিলা। পরে আবার জিজ্ঞেস করছে আলামিন বলছে না আমি ধরাইনি, অবশ্য আমি ধরাইনি, কিন্তু তারপরেও ওর সন্দেহ যে ওই মনে ধরাইছে, আর ওই সন্দেহ থেকেই এই জিনিসটা সৃষ্টি হয়েছে। ওই সময় দেখতেছি ওই লোক চিল্লা বলতেছে যে আমরা কেন কোবাইছিস। পরে ওই পাশের থেকে মানুষ শুনছে আর ও নাকি বলছে যে তুই আমার বাইরে ধরাই দিছিস। ঘটনাস্থল থেকে আলামিনের বাসায় যাই আমরা। সেখানে গিয়েই দেখা হয় তার 5 বছরের ফুটফুটে ছেলে মেহেদির সাথে। বাবা হারানোর শোকে স্তব্ধ মেহেদি গত 3 দিন কথা বলে না কারো সাথেই। পরিবারের সবার দাবি দৃষ্টান্তমূলক শাস্তি হোক খুনিদের। এটা অভ্যাস হয়ে গেছে, অভ্যাস নইলে দিনে দুপুর বেলা কেমনি করে আর মাইরা লাইলো। একটা মানুষ এভাবে মারতে পারে? সঠিক বিচারটা হোক, যেন আমার পোলারে যেরকম মারছে এইভাবে ওরা যেন এইভাবে মারুক। খোঁজ নিয়ে জানা গেছে এই হত্যাকাণ্ডে জড়িত মোশাররফ ও গিট্টু রিপন কিশোর গ্যাং লিডার শাওন গ্রুপের সদস্য। শাওন স্থানীয় শ্রমিক দলের এক বহিষ্কৃত নেতার ছেলে। আগে আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় অপকর্ম করলেও বর্তমানে বিএনপির এক নেতার প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠেছে এই চক্র। মাদক কারবার, ছিনতাই, চাঁদাবাজি, খুনোখুনি এদের নিত্যদিনের কাজ। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে যত ঝামেলা সৃষ্টি হয়, মারামারি কাটাকাটি প্রতিনিয়ত। চিন্তাই তো অবশ্যই আমরা ব্যবসা করবো কিভাবে, এটা নিয়ে আমরা খুব টেনশনে আছি। এখন এমন পরিস্থিতি আমরা আছি, মনে হতো বাড়া থেকে বের হওয়া ওই সময় মাপ সরলে বের হওয়া দরকার, আবার ফিরে যাইতে পারি কিনা। আলামিন হত্যা মামলার প্রধান আসামি মোশাররফ, গিট্টু রিপন ও আকাশকে গ্রেপ্তার করেছে র্যাব 2। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আলামিন হত্যা মামলা যেটা, সেটাও আমরা তদন্ত করছি গুরুত্ব দিয়ে, এবং আশা করি এটারও রহস্য উদ্ঘাটন সহ বাকি জড়িত আসামি তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। অপরাধের এমন অভয়ারণ্য থেকে মুক্তি চায় মোহাম্মদপুরবাসী। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।
ঢাকায় জাতীয় সমাবেশে আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলা জামায়াতে আমির সহ 2 জন নিহত হয়েছেন। আহত অন্তত 10 জন। রাত 3টায় ভাঙ্গায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘটে এই দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, ঢাকা সমাবেশে যোগ দিতে খুলনা থেকে কর্মী সমর্থকদের নিয়ে রওনা করে বাসটি। এক্সপ্রেসওয়ের প্রবেশ মুখে বাসটি দাঁড়ালে পেছন থেকে 2টি বাস ও একটি পিকআপ পরপর ধাক্কা দেয়। ঘটনাস্থলে প্রাণ হারান দাকোপ উপজেলা জামায়াতের আমির আবু সাইদ। হাসপাতালে মারা যান দলের আরেক কর্মী। এছাড়া ভাঙ্গার নাসিরাবাদে 2টি অটোরিকশার সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। হামাস গাজার স্থায়ী যুদ্ধবিরতির দাবি করলেও তা পুরোপুরি নাকচ করে দিয়েছে ইসরায়েল। তবে 60 দিনের সাময়িক যুদ্ধবিরতি নিয়ে এখনও আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলছেন, দ্রুতই ফিরে আনা হবে 10 ইসরায়েলি জিম্মিকে। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় এখনও চলছে আলোচনা। যখন তখন বোমা বিস্ফোরণ আর মৃত্যুর মুখে ছুটে চলা গাজার প্রতিটি শিশুর প্রতিদিনের বাস্তবতা। এলোপাথারি এই ছুটে চলার শেষ কোথায় কেউ জানে না। পরিপূর্ণ সংঘাত বন্ধ লাখ লাখ নিপীড়িত গাজাবাসীর স্বপ্ন। গত 21 মাস ধরে যুক্তরাষ্ট্র, কাতার, মিশরের মধ্যস্থতায় ধাপে ধাপে হয়েছে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি আলোচনা, কিন্তু এখনও নেই আশার আলো। বেশ কিছুদিন ধরে কাতারের দোহায় চলছে 60 দিনের যুদ্ধবিরতি আলোচনা। তবে হামাসের দাবি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতি, বিনিময়ে মুক্তি পাবে সব জিম্মি। বহু দর কষাকষির পর সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেল আবিব, জানিয়েছেন হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা। আমরা একাধিকবার একটি পূর্ণাঙ্গ চুক্তির প্রস্তাব দিয়েছি, যার মাধ্যমে একসাথে সব বন্দীকে মুক্তি দেওয়া হতো, কিন্তু যুদ্ধাপরাধী নেতানিয়াহু ও তার কট্টরপন্থী জায়নিস্ট মন্ত্রিসভা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হামাসের হাতে এখনও জিম্মি, জীবিত ও মৃত 50 ইসরায়েলি, যাদের মধ্যে 20 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। গোষ্ঠীটির দাবি, আইডিএফ সেনা হওয়ায় বন্দী জিম্মিদের গুরুত্ব দিচ্ছে না নেতানিয়াহু সরকার। ইসরায়েলি প্রশাসনের এসব জিম্মিদের প্রতি কোনো আন্তরিক উদ্বেগ নেই, কারণ তারা সেনা সদস্য। তেল আবিব জনমতকে এমনভাবে প্রস্তুত করেছে যেন সেনাদের মৃত্যু একটি স্বাভাবিক ও গ্রহণযোগ্য ব্যাপার। অন্যদিকে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি নিয়ে এখনও আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দ্রুতই মুক্তি পাবে হামাসের হাতে বন্দী 10 ইসরায়েলি জিম্মি, যা মূলত 60 দিনের সাময়িক যুদ্ধবিরতি প্রস্তাবের অংশ। আমরা এর মধ্যে অধিকাংশ ইসরায়েলি জিম্মিকে ফিরিয়ে এনেছি। আরো 10 জনকে দ্রুতই ফিরিয়ে আনা হবে। আশা করছি পুরো বিষয়টা খুব দ্রুত শেষ করতে পারবো। হামাস স্থায়ী যুদ্ধবিরতি চাইলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, গোষ্ঠীটিকে নিরস্ত্র করে গাজা থেকে বিতাড়িত করা হলেই কেবল বন্ধ হবে অভিযান। দুপক্ষের দাবি দেওয়ার দোলাচলে কবে এই নিপীড়নের অবসান হবে তা নিয়ে রয়েই যাচ্ছে ঘোর অনিশ্চয়তা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। একদিন থমথমে থাকার পর আবার উত্তপ্ত সিরিয়ার দক্ষিণাঞ্চল। শুক্রবারও সোয়েদা থেকে এসেছে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর। দ্রুজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সিরিয়ার বিভিন্ন এলাকা থেকে শহরটিতে জড়ো হচ্ছেন বেদুইনরা। সিরিয়া বিষয়ক পর্যবেক্ষক সংস্থা SOHR এর তথ্য মতে, চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 7 শতাধিক মানুষ। এমন পরিস্থিতিতে অঞ্চলটিতে বিশেষ বাহিনী মোতায়েন করছে আহমেদ আল সারার প্রশাসন। সিরিয়ার দক্ষিণাঞ্চলের পথে পথে এখনো চলছে সংঘর্ষ। বৃহস্পতিবার পরিস্থিতি কিছুটা শান্ত থাকার পর শুক্রবার আবারও ছড়ায় উত্তেজনা। দ্রুজ মিলিশিয়া ও বেদুইনরা নতুন করে সোয়েদায় জড়াচ্ছে সংঘাতে। এখনও লড়াইয়ের জন্য সিরিয়ার বাকি সব প্রদেশ থেকে বেদুইনরা জড়ো হচ্ছেন সোয়েদায়। পরিস্থিতি মোকাবেলায় বিশেষ বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে সিরিয়া সরকার। এরই মধ্যে শহরটিতে প্রবেশ করতে শুরু করেছে সেনা সদস্যরা। ব্যাপক সংঘাত সহিংসতার তথ্য দিয়েছে জাতিসংঘ। আমরা যে বিশ্বাসযোগ্য তথ্য পেয়েছি তা হলো, সুয়েদায় এখনো ব্যাপক সহিংসতা ও নিপীড়নের ঘটনা ঘটছে। এখনো নির্বিচারে হত্যা, অপহরণ, মানুষের ঘরবাড়ি ধ্বংস ও লুটপাট চলছে। দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের সশস্ত্র যোদ্ধারা ছাড়াও এসব অপরাধে নিরাপত্তা বাহিনীর জড়িত থাকার তথ্য রয়েছে। এদিকে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলছেন, যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও সিরিয়া। দাবি, তুরস্ক, জর্ডান ও অন্যান্য প্রতিবেশী দেশগুলো সমর্থন দিয়েছে চুক্তিতে, যদিও এখনও এ বিষয়ে নিশ্চুপ তেল আবিব ও দামেস্ক।
পাল্টাপাল্টি অপহরণের অভিযোগে গত রোববার দ্রুজ ও বেদুইনদের মধ্যে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। পরে যাতে জড়িয়ে পড়ে সিরিয়ার সামরিক বাহিনী, আর সেই বাহিনী দ্রুজ সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে এমন অভিযোগে রাজধানী দামেস্ক সহ বিভিন্ন অঞ্চলে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলও। গত বুধবার এক চুক্তির আওতায় সুয়েদা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছিল সিরিয়া সরকার। এদিকে প্রায় এক সপ্তাহের সংঘাতে 7 শতাধিক প্রাণহানির তথ্য দিয়েছে সিরিয়া বিষয়ক পর্যবেক্ষক সংস্থা SOHR। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।